29শে ডিসেম্বর আজকেই আমরা জম্পুই থেকে বেরিয়ে চলে যাব ধর্মনগর। এই জম্পুইয়ে সানরাইজ দেখা হলো, দূরে একটা ওয়াচ টাওয়ার আছে, ওখান থেকেও কেউ কেউ সানরাইজ দেখছে। এমনিতে কুয়াশা হয়ে আছে। এই জোডাই টুরিস্ট লজ, এই হোটেলটায় এসে উঠেছি আমরা। একটু চারপাশটা দেখিয়ে দিই। সকালের আলোয় সব খুব সুন্দর লাগে তো, নরম আলোয়। ওই দূরে গ্রামটা দেখা যাচ্ছে, ওখানে একটা চার্চ আছে, এদিকে কাছেও একটা চার্চ আছে। আর এই হচ্ছে জম্পুই গ্রাম। ওই দূরে যে নীল বাড়িটা দেখা যাচ্ছে, ওটা একটা হোমস্টে। প্রথমে ওখানে থাকার কথা হয়েছিল, তারপরে ওখানে জায়গা না পাওয়ায় আমরা এখানে এসে থেকেছি। সেটাই বরং ভালো হয়েছে। জয় যাচ্ছে তার বাইকের দেখভাল করতে। আমরা সকালবেলাতেই বেরিয়ে যাব, কারণ আমাদের তো টাইম খুব শর্ট। এই একটু জম্পুইয়ের রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছি। ছোট্ট পাহাড়ি গ্রামগুলো যেমন হয়, ওই ওয়াচ টাওয়ারটা, সুন্দর সুন্দর ফুল। আর এখানে একটা চার্চ আছে, এখন সেই চার্চটাই একটু দেখিয়ে দেবো। কাছে দূরে আরও কয়েকটা চার্চ রয়েছে, তবে আমার একদম ডান পাশে এদিকে যে চার্চটা আছে ওটাতেই যাব। যেমন পাহাড়ি গ্রামে হয়, পাহাড়িরা প্রচুর জামা কাপড় কাচে এবং সেগুলো দিনের পর দিন মেলা থাকে, সেগুলো বৃষ্টিতে ভেজে, হিম পড়ে, ভেজে আবার শুকোতে থাকে। এটা আমার খুব মজার লাগে। যাই হোক, এই সিঁড়িটা দিয়ে উঠে আছে চার্চটা। আর এটা 930 মিটার উচ্চতায় হলে কি হবে, এটা ত্রিপুরায়, যেহেতু হিমালয়ের অংশ নয়, তো এখানে কিন্তু নানা রকম সমতলের গাছই দেখা যায়। তার মধ্যে সুপুরি গাছ, নারকোল গাছ, কলা গাছ সবই রয়েছে। ক্রিসমাস গেছে, আজকে 29শে ডিসেম্বর, সেই জন্য এসব সাজানো টাজানো রয়েছে। গতকাল এগুলোয় আলো দেওয়া ছিল সব। চার্চ অফ জিসাস ক্রাইস্ট। চার্চের দরজা এখন বন্ধ। সকালবেলায় সন্ধেবেলায় ঢং ঢং করে চার্চের বেল বাজছিল। এই হচ্ছে জম্পুই শহর, শহরই বলা যায়। মানে 4টে চার্চ আছে, একটা তো দেখালাম, এইটা দ্বিতীয়টা। ডাক জীবন বীমা, এইটা কিন্তু হচ্ছে এখানকার পোস্ট অফিস, ডাকঘর। ছোট্ট পোস্ট অফিস, খোলে কিনা, কখন খোলে, কবে খোলে জানি না, কিন্তু এটাই পোস্ট অফিস। জম্পুইয়ে এই ছিল আমাদের ঘর। এবার বিছানায় কেন বেড কভার নেই, তার কারণ হচ্ছে অ্যাকচুয়ালি আমরা লাস্ট মোমেন্টে এসে কোথাও ঘর পাচ্ছিলাম না, তখন আমাদের দিয়েছে। এই ঘরে 3-3টে বিরাট বড় জানলা, তার কোনোটাতেই পর্দা ছিল না। তো ওদের কাছ থেকে 2টো এক্সট্রা বেডশিট আনালাম, আর যেটা বেডশিট ছিল সেইটা দিয়ে এখানে পর্দা খাটানো হয়েছিল। যাই হোক, মোটামুটি চলেবল হয়ে গেছে। তাইতে এবারে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন 8টা বাজতে 10। আদারওয়াইজ কোনো অসুবিধে হয়নি আমাদের, শুধু এটার টয়লেটটা বাইরে ছিল। এইবার বেরিয়ে চললাম। ঝকঝকে একটা রোদ্দুর উঠেছে। গত 2 দিন যেরকম বাদলা বাদলা স্যাঁতস্যাঁতে মেঘলা ওয়েদার ছিল, জানি না বেলা হলে মেঘ হয়ে যাবে কিনা। এখানে কি একটা চাল কুমড়ো না কিসের মাচা নাকি লাউ জানি না। জয় ওখানে বাইকে সব রেডি টেডি করে ফেলে, জয় রেডি হয়ে গেছে, বাইক বেঁধে ফেলেছে। আমার 2 আলাপ হলো। নতুন নাম বলো? প্রীতম দেব, আচ্ছা, আগরতলা থেকে। আগরতলা। দেবাশিস দাস, কুমারঘাট থেকে। কুমারঘাটের রাস্তা সাংঘাতিক। আমার এখন কুমারঘাট হলেই না মনে হচ্ছে যে কি ভয়ঙ্কর রাস্তা। বেরিয়ে চললাম জোডাই টুরিস্ট লজ থেকে। ঝকঝকে সুন্দর রোদ উঠেছে, একটা মিষ্টি হালকা ঠান্ডা। এই হচ্ছে জম্পুই। সকালের রোদে কি সুন্দর লাগছে সব জায়গা।
আমরা আপাতত একটা বাইকের চাকায় হাওয়া দেওয়ার দোকান খুঁজছি। আমাদের পেছনের চাকায় হাওয়া একটু কমে গেছে। আমরা এখান থেকে আজকে যাচ্ছি ধর্মনগর, সেখান থেকে ঊনকোটি দেখতে যাব। তো ধর্মনগরের দূরত্ব এখান থেকে 96 কিলোমিটার, যেতে লাগবে বলছে 3 ঘন্টা 10 মিনিট গুগলে। কাঞ্চনপুর অব্দি সেম রাস্তা, তারপরে রাস্তাটা পানিসাগর হয়ে ওপর দিকে বেরিয়ে যাবে ধর্মনগরের দিকে। ভাঙমুন 23, ওই ভাঙমুনেই আছে ইডেন লজ, যেটার নাম সবাই জানে। জম্পুইয়ে সবাই এলে ওখানেই থাকে ম্যাক্সিমাম। অনলাইন বুকিং করতে হয়, না হলে বুকিং বড় একটা পাওয়া যায় না। এই গ্রামটা হচ্ছে সাবুয়াল। তো আমরা এখনো চাকায় হাওয়া দেওয়ার জায়গা পাইনি, লোকজনকে জিজ্ঞেস করে যাচ্ছি। কারণ কালকে আসার সময় যে মাঝে ভাঙা রাস্তা, কর্দমাক্ত একেবারে পাঁক জায়গাটা পেয়েছিলাম, ওখানে আমাদের চাকা স্কিড করছিল, ডিসব্যালেন্সড হয়ে যাচ্ছিল। তার আরও একটা কারণ চাকায় হাওয়া একটু কম আছে। তো ওই জায়গাটা পার করার আগে এই কাজটা সেরে নিতে পারলে ভালো হয়। ভাঙমুন 20 কিলোমিটার। টকটকে লাল ফুল, এগুলো কি পয়েন্ট সেটিয়া হতে পারে? হয়তো দোকান আছে, কিন্তু এত সকালে এখানে দোকান খোলে না, সেটাই হচ্ছে সমস্যা। বাইকে হাওয়া দেওয়ার দোকান আছে চাকায়? চাকায় হাওয়া দিতে হবে। এখানে লোকে এত কি দেখছে কে জানে। এখানে এদের কিছু একটা রিচুয়াল হচ্ছে, বিয়ে টিয়ে কিছু হবে, পুকুরে জলে নেমে চান করাচ্ছে। এখানে যা বোঝা গেছে যে কোথাওই বাইকের হাওয়া দেওয়া পাওয়া যাবে না। হলে এক চান্স আছে যদি ভাঙমুনে হলে হয়, না হলে এভাবেই আমাদের যেতে হবে। এই জায়গাটার নাম হচ্ছে বাংলা, একেবারে পুরো BANGLA বাংলা। জয় বলছে দেখবি এখানে নিশ্চয়ই কোনো ডাক বাংলো আছে। ডাক বাংলো আছে কিনা জানি না, জায়গা বড় সুন্দর। এই জায়গাটার নাম হচ্ছে বেহলিয়ান চিপ। এখানে এসে দাঁড়িয়েছি আমরা। এখানে একটা মেডিকেল সেন্টার আছে, হিলক্রেস্ট মেডিকেল সেন্টার। সেটা বড় কথা নয়, এইখান থেকে দূরের পাহাড়ের ভিউটা অসাধারণ লাগছে। এইদিকে মেডিকেল সেন্টারের রাস্তা উঠে গেছে, ওই দূরের পাহাড়ে অনেক বাড়ি, চার্চ সব দেখা যাচ্ছে। বেহলিয়াং চিপও একটা বড় সাজানো গোছানো জায়গা। ওই আগে যে মেডিকেল সেন্টারটা দেখালাম, তাছাড়াও এখানে আরো, এটা তো একটা অনুষ্ঠান বাড়ি, আরো মেডিকেল সেন্টার রয়েছে। ব্লু মাউন্ট ইংলিশ মিডিয়াম স্কুল, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার। এই সব এলাকা থেকে অ্যাকচুয়ালি জাম্পুই হিলস শুরু হয়ে যায়। এই শুরু হয়ে গেল ভাঙমুন। আমরা ক্রমশ সেই কাদা রাস্তার কাছাকাছি চলে আসছি। আসল পেঁকো রাস্তা এবার আসছে। কালকে আমরা প্রচুর স্লিপ খেয়েছি, পড়তে পড়তে বেঁচে গেছি। ওই প্যারাগ্লাইডিং সাইট চলে গেল।
এই জায়গাটারই কাল যাচ্ছে তাই অবস্থা হয়েছিল, আজ বলতে নেই, একটু রোদ্দুর পড়ে বেটার হয়েছে। এই যে আসছে, তার মধ্যে কার্ভ, টার্নিং সবকিছু হয়েছে। একবার স্লিপ, আমাদের টায়ারটাই সাপোর্ট করছে না, সিয়েটের টায়ার। এবার এ তো না যাওয়া অবধি আমাদের ওয়েট করতে হবে, একটু সরে টরে আমাদের যদি দয়া করে জায়গা করে দেয়। হ্যাঁ, কালকের থেকে অনেক শুকনো, অনেক শুকনো। আমায় তো কালকে এক জায়গায় নেমে যেতে হয়েছিল, হ্যাঁ সেটাই হয়তো আজকেও নেমে যেতে হবে। এই যে জায়গাগুলোতেই রোদ পড়েনি সেখানেই এখনো ভিজে স্যাঁতস্যাঁতে কাদা হয়ে আছে। লালরিনপুই ইনোভেটিভ ওয়াটার প্রজেক্ট, সর্বনাশ পিকনিক পার্টি। এই যে পুরো পাহাড়টাই ধসে ধসে বেরিয়ে গেছে, এখানে জায়গায় জায়গায় কাজ চলেছে, ইলেকট্রিক পোল শুদ্ধ বেঁকে ফেলে গেছে। এটা NH44A। এই যে মুনপুই এসে গেছি আমরা, তা আমাকে ওখানে একজন বলছিল যে ওই মুনপুই থেকেই একটা রাস্তা ঘুরে যায় যেটা দিয়ে খুব সহজে মিজোরাম চলে যাওয়া যায়। মুনপুই খুব বড় জায়গা। আমরা কি ভালো ভালো পার করে গেলাম? না, এখনো আছে, আসলটাই আছে। হায় রে, মুনপুই ভিলেজ, হ্যাঁ এই ওপরের রাস্তাটা সম্ভবত মিজোরাম চলে যায়। এই যে এখানে পুরো পাহাড়টা ধসে গেছে, পুরো পাহাড়টা নিচের থেকে ওপর অব্দি বিশাল বড় একটা পাহাড়। জয়ের সব মনে থাকে, বলছে এইবারে সেই ভয়ঙ্কর জায়গা। হ্যাঁ, এইখানটা আমি নেমে যাই। করছে, স্কিট করছে। এইবারে কি হলো? আমরা পার করে গেছি কর্দমাক্ত জায়গা, যেটার জন্য কাল থেকে আমরা ভয় পাচ্ছিলাম যে সারা রাতে আবার হিম পড়ে না জানি কি হয়ে থাকবে। এইবারে আমরা একটা সুন্দর জায়গা দেখে দাঁড়াবো। এইখানে তো দাঁড়াবো আমরা, মেঘ ঢুকছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘ ঢোকা দেখবো একটু। আমরা আমাদের 96 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে 36 কিলোমিটার চলে এসেছি, আর 60 কিলোমিটার বাকি আছে। পাহাড়ের খাঁজে মেঘ জমে রয়েছে পুরো, ওদিকে রাস্তাটা বেঁকে চলে গেছে, রাস্তার কাজ হচ্ছে তাই পাহাড়ের গাগুলো কাটা, একটা ঝকঝকে শীতের রোদ্দুর। মনটাও খুশি হয়ে গেছে ভয়ের জায়গাটা পার করে ফেলেছি বলে। এইবারে মেঘগুলো এই ভ্যালির খাঁজ দিয়ে উঠছে, এখন আমরা মেঘের মধ্যে দিয়ে চলেছি। হু হু করে মেঘ উঠছে ডান দিকের খাঁজ থেকে পাহাড়ে।
ঢুকে যাচ্ছি মেঘের মধ্যে, এই ঢুকে গেলাম পুরো মেঘ। কিন্তু কিছু দেখা যাচ্ছে না, রাস্তা কোথায় টার্ন নিচ্ছে তাও দেখা যাচ্ছে না। ওরে বাবা, এটা কতটা এরকম, কিরে ভাই কিরম হঠাৎ করে। সেই কন্যাকুমারী যাওয়ার পথে একবার এরম হয়েছিল, এটা তার চেয়েও বেশি। কিচ্ছু দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না। জয় কি করে চালাচ্ছে আমি তাও জানি না। সামনে একটা বাইক যাচ্ছে, সেটা বুঝতে পারছি, তার বেশি কিছু বুঝতেও পারছি না। আমার লেন্স পুরো জলে ভিজে গেছিল, লেন্সটা মুছে আবার চালু করলাম, কিন্তু এই কুয়াশা চলেছে, মনে হচ্ছে আবার মুছতে হবে লেন্সটা। এই কুয়াশার মধ্যে আবার কাদা রাস্তা, এবং কুয়াশাটা না হলেও গত 2-3 কিলোমিটার ধরে চলছে, আর আমরাও এইভাবে হাঁচড়ে হাঁচড়ে চলেছি। তার মধ্যে রাস্তার ডাইভারশন, কর্দমাক্ত রাস্তা তৈরি হচ্ছে। যতবার ভাবছি এইবার শেষ হবে, নতুন করে কুয়াশার রাজ্য শুরু হচ্ছে। সামনে 3.5 কিলোমিটারে আমাদের রাস্তাটা আলাদা হয়ে যাবে, ডান দিকে ঢুকবো আমরা, আর অন্য রাস্তা যেটা ছেড়ে দেব সেটা ধরে আমরা গতকাল এসছিলাম। তা ভেবেছিলাম অন্তত এই 16 কিলোমিটার স্ট্রেচের মধ্যে কুয়াশাটা শেষ হয়ে যাবে, কিন্তু না, কুয়াশা শেষ হওয়ার কোনোই লক্ষণ নেই। আর সেই সঙ্গে খুব ঠান্ডা লাগছে, জামা কাপড় সব কেমন ভিজে ভিজে হয়ে যাচ্ছে। ওয়েলকাম টু ব্রুপাড়া, ত্রিপুরা স্টেট রাইফেলস। অবশেষে আমরা একটা বাইকের চাকায় হাওয়া দেওয়ার জায়গা পেয়েছি। কত লাগবে জয়? 30 রয়েছে, 10 সামনে। আর পেছনে? দেখি পেছনে মনে হয় আরো কম। কত আছে গো পেছনে? 10। পেছনে 35 হবে। তো কাঞ্চনপুরের প্রায় কাছাকাছি এসে গেছি আমরা, কিন্তু কাঞ্চনপুর খাস শহরে না ঢুকে আমরা সামনে থেকে ডান দিকে টার্ন নিয়ে পানিসাগরের দিকে চলে যাব। সামনে একটা নদী আসছে, তারপরে চৌমাথা। নদীটা হচ্ছে দেও নদী, যার নামে ওখানে আমরা একটা দেও টুরিস্ট লজ নাকি দেখেছিলাম। এই মন্দিরটাও তখন দেখেছিলাম। এইখান থেকে ডান দিক। এদিকে একটা হল এবং তার গায়ে ঊনকোটির মতো সব ডিজাইন করা। এই ডান দিকটা নেব। নিয়ে বাঁদিক। এবার এই রাস্তায় সোজা 8 কিলোমিটার। ভেবেছিলাম খারাপ ওয়েদারটা কেটে গেছে, সকালে যা সুন্দর রোদ্দুর উঠেছিল, কিন্তু কোথায় কি এই কুয়াশা, মেঘ, বৃষ্টি আমাদের পেছন ছাড়ছে না। আজকেই আমাদের ত্রিপুরাতে লাস্ট দিন, কালকে ত্রিপুরা ছেড়ে বেরিয়ে যাব। ভাবলাম শেষ দিনটা অন্তত একটু রোদ ঝলমলে পাবো, কিন্তু না, আবার একটা জঙ্গল মতো এলাকায় ঢুকে পড়েছি। ধর্মনগর আসতে আমাদের আর 39 কিলোমিটার বাকি আছে, লাগবে বলছে 1 ঘন্টা 9 মিনিট। এই জায়গাটার নাম হচ্ছে লালজুরি। সামনে আর 300 মিটারে আমরা এখান থেকে ডান দিকে ঘুরে যাব, ভেটেরিনারি ডিসপেন্সারি। বিশাল বাজার, কিন্তু বসেনি এখন। ওই একটা মন্দির মতো রয়েছে, ওখান থেকে আমরা ডান দিকে ঘুরে যাব, রাইট। ব্রিজ উইক লেখাই আছে। ধর্মনগর আর 27 কিলোমিটার, আর 4 কিলোমিটার মতো আগে একটা মোড় পড়লো, যেখান থেকে ডান দিকে আবার একটা রাস্তা চলে গেছে, যেটা ফের সেই ভাঙমুন চলে যাবে দেখাচ্ছে।
আর আমরা এখন যেখানে রয়েছি এখান থেকে আর 10-11 কিলোমিটারের মাথায় আমরা ন্যাশনাল হাইওয়েতে গিয়ে পড়বো NH 108। এই রাস্তার কি নাম জানি না, তবে এটা একটা ইম্পর্টেন্ট রাস্তা, অনেক বড় বড় গাড়ি এটা দিয়ে যাচ্ছে। ম্যাপে এটা দেখাচ্ছে আননোন রোড। তো স্টেট হাইওয়ে নাম লেখা কিছু দেখছি না। ত্রিপুরায় কি তাহলে স্টেট হাইওয়ে নেই কিছু? সারা ত্রিপুরা যে গত কদিন ধরে ঘুরছি, হয় NH আর না হলে আননোন রোড, আর না হলে রাস্তার একটা কিছু সরু নাম টাম আছে। SH বলে কিছু ম্যাপে অন্তত দেখাচ্ছে না। এখানে রাস্তাটা অপূর্ব, সেই সঙ্গে আরো হালকা কুয়াশা ভাব রাস্তাটাকে আরো কিরকম অদ্ভুত করে তুলেছে। এদিকে সব ধোঁয়াশায় ধোঁয়াশায় নিচের নিচু নিচু পাহাড়ের অংশগুলো দেখা যাচ্ছে, সেগুন গাছ মেনলি। পুরো ত্রিপুরাটাই পাহাড় আর জঙ্গলে ভর্তি। আর 5 কিলোমিটারে আমরা গিয়ে পড়বো ন্যাশনাল হাইওয়েতে। সেখান থেকে তাহলে আর 16 কিলোমিটার মতো বাকি থাকবে ধর্মনগর। মাঝে মাঝে মনে হচ্ছে আমরা ছাড়া আর কোনো টুরিস্ট নেই। টুরিস্ট তো সত্যিই নেই, যে গাড়ি টাড়িগুলো যাচ্ছে দু একটা, সেগুলো সবই লোকাল লোক, নিজেদের প্রয়োজনে কাজে যাচ্ছে। একটা রহস্যময় রাস্তা। চলে এসছি আমরা হাইওয়ের কাছাকাছি। এখানে একটা নদী পেরোনো আছে। জঙ্গল পর্বটা শেষ হয়ে গেছে, এখন আবার খোলা মাঠ, চাষের ক্ষেত, কুয়াশায় ঢাকা। দূরে দূরে ওই যে গাড়িগুলো আসছে, মনে হচ্ছে ওটাই হাইওয়ে। হ্যাঁ, চলো। আর 16 কিলোমিটার 25 মিনিট লাগবে। ওই হাইওয়েতে পড়ার পরে, ন্যাশনাল হাইওয়েতে পড়ার পরে ধর্মনগরের 16 কিলোমিটার মতো আগে এই রোহন সুইটস রাস্তা দিয়ে যেতে যেতে জয় বলল যে দেখ এখানে কিছু একটা রুটি পরোটা বানাচ্ছে। তো আমি বললাম একটু, সকাল থেকে তো কিছু খাওয়া হয়নি, তো এখানে দাঁড়িয়ে একটু পরোটা রুটি খেয়ে নিলাম। এই যে নারী দোকান, উনি আবার জিজ্ঞাসাবাদ করছেন, তো বললাম যে আমাদের ত্রিপুরা ঘোরা হচ্ছে, কিন্তু এই ভিডিও আস্তে আস্তে এখনো সময় লাগবে, বাড়ি ফিরবো তারপরে বানাবো ভিডিও। তো এটা মিষ্টির দোকান, কিন্তু এখানে পরোটা টরোটাও পাওয়া যায়। আমরা পরোটা খেয়ে এইবারে আবার রওনা দেবো। একটা রেলওয়ে ক্রসিং এসে গেছে, খোলাও আছে ভাগ্যক্রমে। তো এগুলো তো সবই সিঙ্গেল লাইন। এই যে রেল লাইন এখন আমাদের ডান দিকে চলে এলো। সামনে থেকে আমরা জুরি নদী পার হব, জুরি। এবং সম্ভবত এই যে ধর্মনগরে একটা জুরি লজ দেখছিলাম না, সেটা জাজ জুরি কিছু নয়, সেটা এই জুরি নদীরই নামে। ওয়েলকাম ধর্মনগর PS। ঢুকে পড়লাম ধর্মনগর, মানে ধর্মনগর তো ঢুকে গেলাম, এবার হোটেলের সন্ধান করতে ঘুরবো। এই জায়গাটা হচ্ছে কৃষ্ণপুর বাজার। এখন যে রাস্তাটা আমরা ঢুকলাম এই ডান দিকে হালকা বেঁকে, এই রাস্তাটার নাম হচ্ছে রাজবাড়ি রোড। এবারে এই রাজবাড়ি রোডটা ছেড়ে দিয়ে আমরা ডান দিকে ঘুরে যাব। যে হোটেলটা দেখে রেখেছি মোটামুটি, আমরা তো কোনো হোটেল বুক করে আসি না, তো সেটা এখানেই ডান দিকে ঘুরলে পাওয়ার কথা বাঁ হাতে। তো দেখা যাক সেই হোটেল পাই কিনা খুঁজে, সেখানে জায়গা হয় কিনা। থ্যাংক ইউ ISBT বাগবাসা রেলওয়ে স্টেশন, ডান দিকে কদমতলা। আচ্ছা, এইখানেই এই যে হোটেল আশা, প্রাইম জায়গায় হোটেল। দেখা যাক এবার জায়গা পাই কিনা।